তুমি তুমি কিভাবে কি? আমার মাথা কিন্তু কাজ করতেছে না। জলদি জলদি সব কিছু বলো, তা নাহলে আমি কি করে ফেলবো আমি কিন্তু জানি না। কি বলবো আমি? কি বলার আছে আমার জীবনটা একদম নরক বানায় ফেলছিল। বাবা বলতেছি না ব্যস্ত। এমন ব্যবহার করতেছো কেন? কেমন ব্যবহার করছি? বাবা বলতেছি যে ব্যস্ত, ফোন রাখ, ফোন রাখিস না, ফোন রাখ, তুই থাকতো আমার। তারপর কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল। আমাকে মামার বাড়ি নিয়ে যাওয়া হলো, নিয়ে বিয়ের ব্যবস্থা করা হলো। আমি কিছু বুঝতেই পারি নাই, আর যখন বুঝতে পারলাম তখন ওরা ফোন দিয়েছিলাম। নেশা করে পড়ে রইছস? এদিকে আমার বিয়ে হয়ে যেতেছে, আমার জীবনটা তুই ধ্বংস করে দিলি। তুই থাক তোর নেশা নিয়া, পরে বুঝিস তুই। থাক তুই। আপনিই বলেন, তারপর আমার আর কি করার ছিল? কি করতে পারতাম আমি? অতীতের কথা পারতাম, ওগুলো আমি জানি। তারপর কি হয়েছে সেটা বলো। তারপর আর কি হবে? আমার বিয়ে হয়ে গেল। তারপর কাব্বির আমি একদিন ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে হচ্ছে শান্তরে সান্ত্বনা দিও, আর ওরা একটু সঠিক পথে ফিরে আনার চেষ্টা কর। তারপর একদিন হঠাৎ করে শান্ত আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি ভাবলাম যে এমনিতে অনেক কিছু খারাপ হয়ে গেছে, তাহলে কথা বলি, যদি একটু ঠিক করতে পারি, যদি বোঝানো যায়। তারপর কিছুদিন কথা বললাম, তবে প্লিজ নুসরাত, তুই আমার জীবনে ফিরত আয়। আমি আর পারতেছি না, আমি আর কোনোভাবেই পারতেছি না, আমার সহ্য হইতেছে না। আমি শেষ পর্যন্ত চেষ্টা করছিলাম। আরেকটা বার চেষ্টা কর প্লিজ, আরেকটা বার চেষ্টা করো। আমার লাইফটা শেষ হয়ে গেছে, আরেকটা বার চেষ্টা করো প্লিজ। তোমার মুখে এই কথা মানায় না। আরে কুত্তার বাচ্চা, তখন তো বলছিলে যে আমার যারা তোর চলবই না, থাকতেই পারবি না, এখন কেন? এখন তো ঠিকই থাকতেছ। বকাবকি করো না। আজকের এই পরিস্থিতিটার জন্য কে দায়ী ভাইবা দেখো। এত এত স্মৃতি, এত কিছু, কিচ্ছুই কি তোর মনে পড়ে না? সব বুঝলা গেছস। মেয়েদের অতীত থাকতে নাই। তোমাকে স্বাভাবিক করার জন্য কথা বলছিলাম, কিন্তু এখন তুমি আরো বেশি বেপরোয়া হয়ে যেতেছো। যাই হোক, আর কথা বলা যাবে না। আর কথা বলবি না? না, আর তো কথা বলাই যাবে না। আর আজকের পর আর কোনোদিন দেখা হবে না। আমি গিয়ে ব্লক করে রাখবো আজকে। তুই কথা বলবি না, তোর বাপ কথা বলবো। আমার এই জীবন নষ্ট করে তুই তুই ওই মনিরের সাথে সুখে সংসার করবি? হ্যাঁ, এটা আমি হইতে দিব? তোর আমার যা ছিল সব আমি মনিরে দেখাই দিব। তোর সংসার আমি ভেঙে দিব। তুই আমার এইরকম করে তুই সুখে থাকবি, আমি থাকতে দিব না তোরে। আচ্ছা, তোমার যা। এমন বাড়াবাড়ি করতো। তারপর বড় ভাইয়ের কাছে বিচার দিতাম, নালিশ করতাম। তারপর কিছুদিন বন্ধ থাকতো। আসসালামু আলাইকুম সেলিম ভাইয়া, ভালো আছেন?
জি ভাইয়া, আমিও ভালো আছি। ভাইয়া, শান্ত এটা কি শুরু করছে? এখন তো আমার বিয়ে হয়ে গেছে, বলেন আগে হইলে একরকম ছিল, আর আমি কি ওরকম বোঝানোর চেষ্টা করছি? ও তখন কিছু শুনে না, এখন আমাকে এত ডিস্টার্ব করতেছে। এখন আমি বিয়ের পরে আমার হাজবেন্ড যদি এই বিষয়গুলো জানতে পারে তাহলে কেমন হবে বলেন? আগের মতো তো এখন দিন নেই, এই জিনিসগুলো তো ওর বুঝতে হবে, তাই না? আমি বোঝালে তো ভাইয়া কাজ হবে না। এখন আপনি বড় মানুষ, আপনার কাছে এই বিচারটা দিচ্ছি ভাইয়া, আপনি একটু দেখেন ভাইয়া, আপনিও তো বোঝেন, আপনার একটা বোন থাকলে কেমন হইতো। বিয়ের পরে যে কোনো হাজবেন্ডই অবশ্যই এই বিষয়গুলো মেনে নিবে না, তাই না? শান্ত একটু বেশি বাড়াবাড়ি করে ভাইয়া, আপনি একটু ব্যাপারগুলো দয়া করে দেখেন ভাইয়া। আপনার বোনের সংসারটার দায়িত্ব ভাইয়া এখন আপনার হাতে, আপনি একটু প্লিজ দেখেন। জি ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। শান্ত, এখানে আসো তো। বসো। নুসরাতের সাথে কি কথা হয়? না ভাই, কথা না হলে ভালো, কারণ আমি আশা করি এখন আর কথা না বলাই ভালো, কারণ ওর সংসার হয়ে গেছে। হ্যাঁ, এইদিকে মন না দিয়ে কাজকর্মে মন দাও, তাহলেই বরঞ্চ ভালো। আশা করি কথাটা রাখবা। ঠিক আছে। জানি না কীভাবে যেন ও যোগাযোগ করতো, কোনো না কোনোভাবে নাম্বার টাম্বার বের করে ফেলতো, তারপর ক্ষমা চাইতো, একটু একটু কথা হইতো। ও নেশার একদম চরম পর্যায়ে পড়ে মানে চলে গেছিল। হ্যাঁ নুসরাত, আরে আমার ভুল হয়ে গেছে রে। তুই কথা বল, আমার সাথে কথা বলা বন্ধ করিস না। আগে যা করছি করছি, আমি মাপ চাই তোর কাছে, পায়ে ধরে মাপ চাই। তুই বুঝ, আমার সাথে কথা বল শুধু, আর কিছু করা লাগবে না তোর। তুই যোগাযোগটা বন্ধ করিস না প্লিজ, কথা বল তুই। হ্যালো। তারপর কি হলো? এভাবে মানিয়ে নিয়ে চলতেছিলাম, কিন্তু একদিন সব সীমা অতিক্রম করে ফেলে। আপনি এই রেকর্ডিংটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো। হ্যাঁ বলো, ফোন দিছো কেন? আমার কিছু টাকা লাগবো। আবার টাকা? আগেও কতবার নিছো মনে আছে? ওটা দিলা? খোটা না, মনির এখনো বেতন পায় নাই। আর টাকা দিয়ে কি করবা? নেশা করবা? আমার যা খুশি আমি তাই করব। টাকা দিবা কিনা তাই বলো। না, ও বেতন পায় নাই। আচ্ছা টাকা দিবি না তাইলে? দিবি না? তাহলে এক কাজ করি, তোর আর আমার একটা ভিডিও আছে না, ওটা তোর জামাইরে দেখাই। সি, এখন এগুলা নিয়ে তুমি আমাকে মানে ব্ল্যাকমেল করবা টাকার জন্য? এতটা অধপতন হয়েছে, এটা তো কখনো আশা করি নাই। সি, মর তুই। আপনি বলেন আর কিভাবে সহ্য করতাম? আমার বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, এখনো আমাকে এত জ্বালাচ্ছিল। আপনি কি দেখেন না আমি ওর কি ঠিক করার চেষ্টা করি নাই? কম চেষ্টা করছি। ও যখন ভিডিওর কথা বলে ব্ল্যাকমেল করতো, তখনই বুঝতে পারছি যে ও আর স্বাভাবিক নাই। আমি শান্তকে চিনতাম, ও অনেক ভালো ছিল, কিন্তু এই নেশাটা ওর মগজটাকে পুরো নষ্ট করে দিছে। যখনই ওর টাকার প্রয়োজন হতো তখনই আমাকে আবার ব্ল্যাকমেল করতো। তাই তার বাচ্চা, আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও তুই হচ্ছে আমার নিয়ে হচ্ছে সবসময় ব্ল্যাকমেল করস, সবসময় আতঙ্কে থাকি সংসার ভাঙার। কি পাইছস? হ্যাঁ হ্যাঁ বল। মেয়ে মানুষ বলে কিছুই বলতে পারবো না, একটা ভিডিও দেখে আর কত ভয় দেখাবি? তাহলে ওইগুলো কি ছিল? ওইগুলো কোন গোলা কুত্তার বাচ্চা? মনে নয় মেয়ে মানুষ পয়সার জীবন জাহান্নাম বানাবি? তাও কিছু বলবো না। মর তুই, মরে যা এখানে, মর।
অন্য কোনোভাবে চেষ্টা করতা। সেলিম ভাইকে বলছি, আব্বিকে বলছি, আব্বি ট্রেনিংয়ে ছিলেন। কি করতাম আমি? কি করার ছিল আমার? এখন আমার সংসার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। প্লিজ ভাই, আমি ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করেন। আমার সংসারটা ভিক্ষা দেন, আমার জীবনটা ভিক্ষা দেন। আমার আর কিছুই করার ছিল না, স্বার্থপরের মতো আমি কাজটা করে ফেলছি। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার জামিনটা হয়ে গেছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ইয়াং ম্যান, জীবনে এমন কিছু সময় আছে আমাদের করা কাজটা ভালো না মন্দ তা আমরা নির্ণয় করতে পারি না। এই যে এখন তোমার যে অনুভূতি, বন্ধুর খুনিকে ছেড়ে দিয়ে তুমি ভালো করলে নাকি একজনের সংসার বাঁচিয়ে খারাপ কাজ করলে তুমি নির্ণয় করতে পারছো না। এই দ্বন্দ্ব তুমি ভুগছো। স্যার, আমার কয়েকদিন বিশ্রাম লাগবে। অবশ্যই, তবে অবশ্যই। আপনি কাব্যের কথা বলছেন তো, কাব্যের খুনিকে না বের করা পর্যন্ত আমার শান্তি নেই। বিদেশ থেকে ফিরে এসে কাজে লেগে পড়ো। ঠিক আছে স্যার। রাতের পরে দিন, দিনের পরে রাত, এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা। আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে।
হ্যাঁ জাহিদ। হ্যাঁ শান্ত বল, কেমন আছস? হ্যাঁ আছি ভালোই। তুই কবে আসবি? কোনো সমস্যা? না তেমন কিছু না, কিছু কথা ছিল তো। কোনো সমস্যা থাকলে বল, আমি এখনই চলে আসবো। না না ওইরকম সিরিয়াস কোনো সমস্যা না, এমনি এমনি। হ্যাঁ আয়সা জানাইস আমারে, সমস্যা নাই। আমি আশা করবো, তুই বল, আমি এখনই চলে আসবো। আরে না ওইরকম সিরিয়াস কিছু না, তুই আয়সা জানাইস আমারে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে জানাস কিন্তু আমারে, আমি সাথে সাথে চলে আসবো। ঠিক আছে আচ্ছা। ওকে, আমি রুল কলে যাবো তো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বাই। কোনো ঘুড়ির মতো আমি ট্রেনিংয়ে যাবো না। ট্রেনে যাবি না কে? দূর বেড়া, 2 দিন আগে কাব্যের মার্ডার হয়েছে, তোর এই অবস্থায় রিস্কে রেখে আমি কেমনে কোথায় যাই? তোরা আমার নিয়ে টেনশন করা লাগবো না, আমি এই কটা দিন সেভে থাকি, ট্রেনিং শেষ করে। তোর সাথে আমার ট্রেনিং বড় হয়ে গেল। আমার যদি বন্ধু মাইনা থাকস তাইলে তুই ট্রেনিং শেষ করে তারপরে আসবি। এই কটা দিন যেভাবে হোক আমি সেভে থাকবো, আমার নিয়ে কোনো টেনশন করা লাগবে না। তোর ট্রেনিংয়ে যাইতে হবো, এটা মাথায় রাখবি। যদি বন্ধু বললাম মানুষ তাহলে ট্রেনিংয়ে যাবি, আর যদি না মানুষ তাহলে যাবি, শেষ কথা।